হ্যালো স্টুডেন্টস, আজ বাঙালির দুর্গাপূজার বিজয়া দশমী। তাই তোমাদের আমি আমার এই চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে সবাইকে বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই এবং অবশ্যই ভালোবাসা জানাই তোমরা যেন অনেক বড় মানুষ হও, অনেক ভালো মনের মানুষ হও। তো আজকে আমি শুরু করছি পিরিয়ডিক টেবিল ক্লাস 10 পার্ট 4। একইভাবে বলছি, পুরনো পার্টগুলোকে দেখে নাও, নোট রেডি করে নাও, তারপর ফার্দার এসে তোমরা এই পার্টটা দেখো। তাহলে কিন্তু তোমাদের নোট রেডি থাকলে আজকের পড়াটা আরো সুবিধা হবে। এবং আরেকটা কথা বলি, আগের দিনের যে পার্টটা পড়িয়েছিলাম পিরিয়ডিক টেবিল পার্ট 3, সেটা খুব ভাইটাল পয়েন্টে ছিল, ভাইটাল পার্ট ছিল এবং ভাইটাল পয়েন্ট অফ ভিউ এর উপর ছিল যে আমরা পরবর্তীকালে ওইভাবে আমাদের পড়াশোনাটাকে আগিয়ে নিয়ে যেতে ওই পার্টটা তোমাদের খুব সাহায্য করবে। তো দেখো, আজকে আমরা শুরু করছি পিরিয়ডিক টেবিল পার্ট 4। আজকে শুরু করছি পিরিয়ডিক টেবিল পার্ট 4। তো পিরিয়ডিক টেবিল পার্ট 4 এ আমরা পিরিয়ডিক টেবিল পার্ট 3 তে একটা ছোট্ট কথা তোমাদের বলেছিলাম। কথাটা হচ্ছে, সেটা ছিল পিরিয়ডিক ক্যারেক্টার। পিরিয়ডিক ক্যারেক্টার, তো এটা আমরা আজকে পড়াবো। পিরিয়ডিক ক্যারেক্টার মানে পর্যায়গত ধর্ম। দেখো, এই পর্যায়গত ধর্মের মধ্যে কতগুলো ধর্ম তো অবশ্যই আছে। আচ্ছা, আগের দিনের একটা ছোট্ট পড়া তোমরা বলতে আমি হয়তো মিস করে গেছি, তোমরা ওই আগের দিনের নোটের সঙ্গে লাস্টে অ্যাড করে নিও, যেখানে বলেছিলাম যে বিভিন্ন ধরনের লাস্টের একদম লাস্ট পার্টে বিভিন্ন ধরনের গ্রুপগুলোর নাম তারা ছোট্ট কথা বলে দিই, তোমাদের পাশে বলে দিচ্ছি আমি। এস ব্লক, এস ব্লক, এস ব্লক এবং পি ব্লক। পি ব্লককে একত্রে বলা হয় প্রতিনিধি মৌল। প্রতিনিধি মৌল বলে, বা অনেক সময় একে আইডিয়াল এলিমেন্টসও বলা হয়, বা আদর্শ মৌল বলা হয়। প্রতিনিধি মৌল, আইডিয়াল এলিমেন্টস বা আদর্শ মৌল বলা হয়, তোমরা ওখানে লিখে নিও। আর ডি ব্লককে তো আমরা বলেইছিলাম তার মধ্যে ট্রানজিশন এলিমেন্টস আছে, তো আমরা সেগুলো পড়বো আস্তে আস্তে। তো প্রথমেই বলি পিরিয়ডিক ক্যারেক্টার একবার দেখে নাও। পিরিয়ডিক ক্যারেক্টার একবার দেখে নাও। ফার্স্ট পিরিয়ডিক ক্যারেক্টারে আমি চলে আসছি। পিরিয়ডিক ক্যারেক্টার ফার্স্ট, 1 নম্বরই আসছি আকার। তোমাদের আজকের চ্যাপ্টারটা অবশ্যই ট্রিক বেস শেখাবো। যে একটা শিখে যাবে সে পরের সবগুলো করে দেবে, তোমাকে আলাদা করে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি ব্রেন লাগাতে হবে না। তো মন দিয়ে শোনো, দেখো পেয়ে যাবে তোমরা। তো আকারের পর আসছি 2, আকারের পর আসছি ধাতব ধর্ম। ধাতব ধর্ম, ধাতব ধর্ম। তারপর 3 আসছি, আচ্ছা ধাতব ধর্মের সাথে একটা অবলিক দিয়ে দিলি কি, অধাতব ধর্ম। 3 নম্বরে লিখছি জারণ ও বিজারণ ধর্ম। একসাথে লিখলাম জারণ ও বিজারণ ধর্ম। তার মানে ধাতব অধাতব ধর্ম, জারণ বিজারণ ধর্ম, মানে একটা যে কারণে বাড়বে অপরটা সেই কারণেই কমবে। 4 নম্বরে চলে এসো। 4 নম্বরে 3টে জিনিস একসঙ্গে লিখছি। ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ,
ঋণাত্মকতা, এটাকে শর্ট ফর্মে লেখে ইলেকট্রোনেগেটিভিটি, ইএন। এর সঙ্গে ইকুয়াল দিয়ে লিখছি, তোমরা এখন মাধ্যমিক লেভেলে এটা ইকুয়াল দিয়ে শেখো। এর কিছু আলাদা এর মধ্যে পার্থক্য আছে, তো সেগুলো আমার দরকার নেই। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, এটাকে বলা হয় ইংরেজিতে ইলেকট্রন অ্যাফিনিটি, ইএ। এর সঙ্গেই আরেকটা লেখো আয়নি ভবন বিভব, এই আয়নি ভবন বিভব দেখে নাও, এটাকে বলা হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল, আইপি দিয়ে লেখে। আমি কথাটা কি বলছি একটু মন দিয়ে তোমরা শুনে নাও। এই আয়নি ভবন বিভবটা আমাদের ক্লাস 9-এর অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচারে পড়ানো আছে। ক্লাস 9-এর অ্যাটমিক স্ট্রাকচারে পড়ানো আছে, তোমরা ওখান থেকে আয়নি ভবন বিভবটা একবার দেখে নিও। আমি এর ভিডিওটা এখানে আর দেবো না। হ্যাশট্যাগ বলে দিচ্ছি 6, হ্যাশট্যাগ 6-এ করানো আছে, তোমরা ওখান থেকেই ভিডিওটা দেখে নিও। আমরা এখানে ছোট ছোট কিছু ট্রিক শিখিয়ে দেবো, কিন্তু মেন যে পার্টটা তোমরা ওখান থেকে ওটা পড়ে নিও। লাস্ট পার্ট হচ্ছে আম্লিক ধর্ম, অবলিক দিলাম বা ও লিখলাম, ক্ষারীয় ধর্ম, আম্লিক ধর্ম আর ক্ষারীয় ধর্ম, এই পার্টগুলো নিয়ে আমরা আজকে পিরিয়ডিক টেবিলে পড়াশোনা করছি। ঠিক আছে, তোমরা লিখে নাও, লিখে নিয়েছো, দেখে নাও। তাহলে আমরা আজকে শুরু করব ফার্স্ট আকার দিয়ে। এটা খুব ভালো কথা বলছি, মন দিয়ে শোনো। তোমরা যদি আকার করে ফেলো তাহলে তোমরা এই প্রত্যেকটা জিনিসকে একটাও পড়তে হবে না, শুধু জানবো কাকে বলে। খুব মন দিয়ে শোনো। পিরিয়ডিক, এগুলো সব পিরিয়ডিক ক্যারেক্টার, অর্থাৎ পর্যায়ের উপর থেকে নিচে গেলে বা বাঁ দিক থেকে ডান দিকে গেলে এটা পর্যায়ের বাম দিক, এটা পর্যায়ের ডান দিক, এটা পর্যায়ের উপর, এটা পর্যায়ের নিচে। পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে এটাকে বলা হয় অ্যালং দা পিরিয়ড, অ্যালং দা পিরিয়ড। আর ওপর থেকে নিচে গেলে এটাকে বলা হয় ডাউন দা গ্রুপ। অ্যালং দা পিরিয়ড, ডাউন দা গ্রুপ, অর্থাৎ ওপর থেকে নিচে যাব, এটা গ্রুপ বরাবর নামছি আর এটা পিরিয়ড বরাবর যাচ্ছে। খুব মন দিয়ে শোনো জায়গাটা। এই আকার, যদি আমরা আকারটাকে ভালো করে লিখি তাহলে আকার দেখব পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায়, বুঝিয়ে দেবো, আগে শুনে নাও। বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে আকার হ্রাস পায়, আর যদি ওপর থেকে নিচে আসা যায়, মানে একই গ্রুপ বরাবর ওপর থেকে নিচে দিকে আসা যায়, তাহলে এই আকারটা বৃদ্ধি পায়। আগে এটা গুছিয়ে তোমরা লিখে নাও, তারপর আমি এর কারণগুলো বলতে শুরু করছি। খুব মন দিয়ে শোনো, আমরা পাশে চলে আসছি, দেখে নাও। তো এখান থেকে পড়া শুরু করছি। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই। দেখো, ধরে নাও এটা লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। আচ্ছা, আজকে আমরা একটা ছোট্ট কথা বলবো, নিয়নটাকেও রাখবো, নিয়নটাকে রেখেই আমরা কথা বলবো। ভালো করে মন দিয়ে শোনো।
পর্যায় সারণীর যত বাঁদিক থেকে ডান দিকে যাওয়া যাবে তত এদের আকার আস্তে আস্তে হ্রাস পাবে। তার মানে আকার ফার্স্টে থাকবে এইরকম, তারপর এইরকম, তারপর এইরকম, এই 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 অবধি ট্রেন্ডস ফলো করবে। কিন্তু তারপর হঠাৎ করে নিয়নের আকার বড্ড বড় হয়ে যাবে। তার কারণ আমরা আসছি। তাহলে পর্যায় সারণীর এটা ক নম্বর পর্যায় ছিল? পর্যায় 2 ছিল। 2 নম্বর পর্যায় বরাবর যদি বাঁদিক থেকে ডান দিকে যাই তাহলে আকার কিন্তু ছোট হবে। কেন হবে আসছি। আর যদি ওই পর্যায়ের লাস্টে যে নিষ্ক্রিয় মৌলগুলো থাকে সেই নিষ্ক্রিয় মৌলের আকার হঠাৎ করে বড় হয়ে যাবে। তার কারণটা তোমরা লিখে নাও। নিষ্ক্রিয় মৌলের আকারকে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ দিয়ে মাপা হয়, তাই ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের আকার সমস্ত আকারের থেকে বড়। আমরা আসছি, ডেপথে ঢুকবো, তোমরা একটু শিখে নাও। এরপর হচ্ছে লিথিয়ামের তলায় আছে দেখো সোডিয়াম, সোডিয়ামের তলায় আছে দেখো পটাশিয়াম, পটাশিয়ামের তলায় আছে দেখো রুবিডিয়াম, পটাশিয়ামের তলায় আছে দেখো রুবিডিয়াম। ক্লিয়ার হলো? আচ্ছা, আমরা যদি রুবিডিয়ামের তলায় চলে যাই সিজিয়াম, ফ্রান্সিয়ামকে সবসময় আকারে ধরা হয় না কারণ ফ্রান্সিয়াম তেজস্ক্রিয়। তাহলে লক্ষ্য করো, যদি আমরা ওপর থেকে নিচে দিকে নামি, যদি আমরা ওপর থেকে নিচে দিকে নামি তাহলে ছবিটা কিরকম হবে একটু দেখে নাও। সোডিয়ামের আকারটা দেখো, আমি পাশে আঁকছি, এইরকম হবে। পটাশিয়ামের আকারটা এইরকম হবে, রুবিডিয়ামের আকারটা এইরকম হবে, সিজিয়ামের আকারটা এইরকম হবে। আস্তে আস্তে আকার বাড়তে থাকছে। এইরূপ হওয়ার কারণ তোমাকে আগে বুঝতে হবে। আমি কি হয় বলে দিলাম। পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয় এবং ওপর থেকে নিচে দিকে নামলে একই গ্রুপ বরাবর। এই গ্রুপটা কি গ্রুপ? এই গ্রুপটা গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ, আর এটা হচ্ছে পিরিয়ড। তাহলে গ্রুপ বরাবর যদি নিচে দিকে নামি সেটা গ্রুপ 1 এও হতে পারে, সেটা গ্রুপ 2 এও হতে পারে। আকার কিন্তু আস্তে আস্তে বাড়বে। এটা তোমরা আগে লিখে নাও। আমি আকার সম্বন্ধে ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে চলে আসছি বা বোর্ডটা মুছে দিচ্ছি, ফ্রেশ করে তোমরা লিখে নাও, তারপর আমি আকারটা বোঝাবো। খুব মন দিয়ে শোনো। ধরো এটা লিথিয়াম, এটা বেরিলিয়াম, এটা বোরন, এটা কার্বন, এটা নাইট্রোজেন, এটা অক্সিজেন এবং এটা ফ্লুরিন। দেখো এদের ফার্স্টে আমি ইলেকট্রন বিন্যাস করছি। এর পরমাণু ক্রমাঙ্ক 3, এর পরমাণু ক্রমাঙ্ক 4, এর 5, এর 6, এর 7, এইভাবে চলবে 8, 9। যদি আমরা এর ইলেকট্রন বিন্যাসে ভাঙি তাহলে ভাঙবো 2 + 1, 2 + 2, 2 + 3, 2 + 4, 2 + 5, সো অন। তো একটা জিনিস খুব মন দিয়ে ক্লিয়ার করছো কি সবাই? তোমরা লক্ষ্য করেছো কি বলতো? দেখো যেহেতু এদের পর্যায় সবার 2, তাই সবার দেখো দুটো করে ঘর আছে, কে কক্ষ এল কক্ষ, কে কক্ষ এল কক্ষ, কে কক্ষ এবং এল কক্ষ। তাহলে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা মৌলে দুটো করে পর্যায় আছে, এই ঘর আছে। ঘর মানে অরবিট, অরবিট, অরবিট। সবার দুটো করে অরবিট আছে। তো সবার যদি দুটো করে অরবিট থাকে, খুব মন দিয়ে শোনো ভালো করে, সবার যদি দুটো করে অরবিট থাকে তাহলে সবার যদি দুটো করে অরবিট থাকে তার মানে আমি যদি ছবিটা আঁকি, ছবিটা আমি কিভাবে আঁকার চেষ্টা করছি দেখো। এটা নিউক্লিয়াস, এটাকে ঘিরে দুটো কক্ষপথ আছে। দেখো ছবিটা বোঝা গেল? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কটা আছে? প্রোটন, প্রোটন আছে 3টে। এবং নিউক্লিয়াসকে ঘিরে প্রথম কক্ষে আছে 2টো ইলেকট্রন এবং তার পরের কক্ষে আছে 3টে ইলেকট্রন। ঠিক এইভাবেও যদি আমি ছবিটাকে আঁকি, এটা নিউক্লিয়াস, এখানে প্রোটন আছে 4টে এবং নিউক্লিয়াসকে ঘিরে আছে 2টো কক্ষপথ। বুঝে নাও ব্যাপারটা। এই দুটো কক্ষপথে 2টো ইলেকট্রন আছে। এখানে আছে 2টো ইলেকট্রন, তার পরের কক্ষপথেও আছে 2টো ইলেকট্রন। বোঝা গেল? তাহলে
এই পরমাণুগুলো লক্ষ্য করো সবারই পর্যায় দুটো, আর কিন্তু একটা জিনিস ক্লিয়ার করো, দেখো এর কেন্দ্রে প্রোটন সংখ্যা আছে 3টে, তার মানে এই বহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনকে 3 চার্জ দিয়ে টানছে, বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে 3 চার্জ দিয়ে টানছে। ঠিক একইভাবে এই বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বেরিলিয়াম 4টে চার্জ দিয়ে টানছে, তাই না? কেন না এর চার্জ হচ্ছে 4। তাহলে এবার আমাকে একটা ছোট প্রশ্ন বল, বাইরের যে ইলেকট্রনটাকে টানছে 3টে প্রোটন দিয়ে, কেন স্যার? না ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস, তাহলে প্লাস মাইনাসকে নিজের দিকে টানবে। আচ্ছা, কিন্তু টানছে 3টে ইলেকট্রন প্রোটন দিয়ে, আর টানছে ওই ইলেকট্রনটাকে 4টে প্রোটন দিয়ে। কেউ যেন ভেবো না যে স্যার এর তো একটা প্রোটন, স্যার এর তো দুটো প্রোটন, তাহলে তো স্যার চার্জ ভাগ হয়ে যায়। চার্জ কখনো ভাগ হয় না, চার্জ সর্বদিকে সমানভাবে ক্রিয়া করে। তাই ইলেকট্রন যটাই থাক সবার উপরে চার্জ সমানভাবে ক্রিয়া করবে। কতটা বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই যে বাইরের ইলেকট্রনটা, এটা কি হোক বা এটা কি হোক, এই প্রোটন মানে নিউক্লিয়াসের প্রোটন কি বল দিয়ে টানবে? স্যার চার্জ দিয়ে টানবে। ঠিক এইভাবে লক্ষ্য করো এই বোরনের ক্ষেত্রে এই চার্জটা হয়ে যাবে 5। তার মানে আমি যেটা বোঝাতে চাইছি তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো যে স্যার যত বাঁ দিক থেকে ডান দিকে যাব, বহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস বেশি বেশি করে ভেতরের দিকে টানবে। যেহেতু বহিস্থ কক্ষের ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি বেশি করে টানছে, তাই বহিস্থ কক্ষটি খানিকটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তাই যত বাঁদিক থেকে ডান দিকে যাব আকারটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে। তার কারণ বহিস্থ কক্ষটা বেশি বেশি করে কার দিকে ঢুকে যাচ্ছে? প্রোটনের দিকে চলে আসছে। তাই আকার দেখো আস্তে আস্তে ছোট হতে থাকছে। তাহলে আকার ছোট হওয়ার কারণ কি বলে দিলাম, এখানে আকার ছোট হওয়ার কারণ হচ্ছে increase of charge on nucleus বা charge of nucleus increase of charge of nucleus। এখানে নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, ফলে আকার আস্তে আস্তে ছোট হচ্ছে। কারণ জামা সবার দেখো দুটো করে জামা, তাই জামাকে যদি সবাই যদি দুটো করে জামা পরি এবং তারপর যদি আমরা জামাটাকে একটু বেশি চেপে ধরি, তাহলে সবার যদি দুটো করে জামা থাকে এবং জামাকে যদি একটু বেশি বেশি করে টেনে কেউ আটকায়, তাহলে বাইরের দিকে যে ফুলো ভাবটা তার কমে যাবে এবং ভেতরের দিকে চলে আসবে। তাহলে আকার আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং দেখা যায় যত বাঁ দিক থেকে ডান দিকে যাব ততই চার্জ বাড়বে, ফলে আকার আস্তে আস্তে কমবে। এটা ক্লিয়ার হয়ে গেল? কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ধরে নাও আমরা ওপর থেকে নিচে দিকে নামছি, তাহলে ওপর থেকে যদি নিচে দিকে নামি, লিথিয়ামের পর আছে সোডিয়াম, তাহলে সোডিয়ামের ছবিটা কিরকম করে আঁকবো? এটা হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস। সোডিয়ামের দেখো সোডিয়াম হচ্ছে 11, এটা আমরা জানি। তাহলে সোডিয়াম 11 মানে কিভাবে ভাঙবো? 2, 8, 1। এটা কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষের। এটা কিন্তু ইলেকট্রন, তাই না? এগুলো ইলেকট্রন। আর 11টা কি লিখলাম? প্রোটন। যটা প্রোটন তটা ইলেকট্রন। আচ্ছা, এখানে একটা ঘর, একটা কক্ষ, দুটো কক্ষ এবং 3টে কক্ষ। কক্ষক নয়, কক্ষ, অরবিট। দেখো প্রথম কক্ষে আছে দুটো ইলেকট্রন, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। তৃতীয় কক্ষে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন, আর তৃতীয় কক্ষে আছে একটা ইলেকট্রন। তো লক্ষ্য করো এখানে প্রোটন আছে কিন্তু 11টা। তো এবার একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো বাইরের কক্ষের ইলেকট্রনটাকে আপনি যেমন বললেন সেই অনুসারে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে এখানে প্রোটন টানবে, নিউক্লিয়াসের প্রোটন টানবে, এর মাইনাস চার্জ আর এর প্লাস চার্জ।
তাহলে স্যার এ তো স্যার 11টা প্রোটন দিয়ে একে টানছে, আর স্যার লিথিয়াম তো স্যার 3টে প্রোটন দিয়ে টানছিল বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে। তাহলে স্যার লিথিয়ামের থেকে তো স্যার সোডিয়াম আরো বেশি টানবে, স্যার 11টা প্রোটন। কিন্তু স্যার সোডিয়ামের আকার, তা সত্ত্বেও আপনি বলছেন স্যার ওপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায়। আপনি বলছেন কি করে আকার বৃদ্ধি পায়? আপনি বলছেন কি করে? না দেখো মন দাও, প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসের চার্জ মানে প্রোটন সংখ্যা ওপর আকার নির্ভর করবে তখনই যদি একই জামার সংখ্যা এক হয়, অর্থাৎ পর্যায় এক হয়। প্রত্যেকটাতে কটা করে কক্ষ ছিল? দুটো করে, তখন এটা কাজ করবে। বুঝতে পারলাম না স্যার, বোঝাচ্ছি। ধরো তুমি দুটো জামা পরেছো, কেউ আরেকজন দুটো জামা পরেছে, এবার কেউ বাইরের জামাটাকে বেল্ট আটকে টান করে পড়েছে, তাকে একটু রোগা লাগবে না যে বেল্ট আটকায়নি জামাটা খোলা রয়েছে তাকে রোগা লাগবে? স্যার যে বেল্ট আটকেছে তাকে রোগা লাগবে। আচ্ছা, তাই বললাম যে জামা যেহেতু একই, অর্থাৎ এরও দুটো জামা, জামা বলি আমি, কক্ষকে জামা বলি, এরও দুটো জামা এরও দুটো জামা মানে দুটো কক্ষ, তাহলে যে যত টানবে তার তত আকার ছোট হয়ে যাবে। কিন্তু ওপর থেকে নিচে দিকে নামলে লিথিয়াম টানছে 3টে প্রোটন দিয়ে, সোডিয়াম টানছে 11টা প্রোটন দিয়ে, তুমি ঠিকই ভাবছো যে স্যার এর আকারটা আরো ছোট হয়ে যাওয়া উচিত। তো স্যার উচিত, কিন্তু এর জামা আছে কে কক্ষ এল কক্ষ, দুটো কক্ষ, এর স্যার 3টে জামা, কে কক্ষ এল কক্ষ এম কক্ষ। বুঝতে পেরেছো তোমরা? তাহলে বলছে যে জামার সংখ্যা যদি বাড়ে, অর্থাৎ কক্ষপথের সংখ্যা যদি বাড়ে, তাতে নিউক্লিয়াসের চার্জ যতই বেশি হোক, সে কখনো 3টে জামা পরে এবং জামাটাকে যতই টাইট করে আটকান, বলছে নাকি দুটো জামার মতো আকার হবে না। তার মানে দুটো জামাকে যতই আমি লুজ করে পরি, 3টে জামাকে যতই টাইট করে পরি, 3টে জামার আকার দুটো জামার আকারের থেকে বড় হবে। তার মানে আবার বলছি, একই পর্যায় বরাবর যদি বাঁদিক থেকে ডান দিকে যাওয়া যায়, যেহেতু কক্ষপথের সংখ্যা এক, সেখানে নিউক্লিয়াসের চার্জ বাড়লে আকার কমবে। কিন্তু ওপর থেকে নিচে নামলে যেহেতু কক্ষপথের সংখ্যা বাড়ছে, তাই নিউক্লিয়াসের চার্জ এখানে অতটা প্রভাব বিস্তার করতে পারবে না যে 3টে জামাকে ছোট করে দিয়ে দুটো জামার মতো করে দেবে। কথাটা বোঝাতে পারলাম? তার মানে ওপর থেকে নিচের দিকে নামলে তখন আকারকে নির্ধারণ করে কে? নিউক্লিয়াসের চার্জ না, কক্ষপথ সংখ্যা। আমি লিখে দিলাম, ওপর থেকে নিচের দিকে নামলে এখানে যে কারণটা, যে ফ্যাক্টর ডিপেন্ড করে, সেই ফ্যাক্টরটাকে আমরা বলবো নাম্বার অফ অরবিট, অর্থাৎ কক্ষপথের সংখ্যা। কক্ষপথের সংখ্যা এখানে ফ্যাক্টর করবে, এখানে নিউক্লিয়াসের চার্জ ফ্যাক্টর করবে না। ব্যাপারটা বুঝাতে পারলাম? বুঝতে পারলে? তাহলে তোমরা কি শিখলে না, যত উপর থেকে আমরা নিচে নামবো আকার বাড়বে, কারণ কক্ষপথের সংখ্যা বাড়বে। স্যার কক্ষপথের সংখ্যা বাড়বে স্যার আরেকটু বুঝিয়ে দিন। ধরে নাও এর উপরে আছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পর্যায় কত? পর্যায় এক, তাহলে এর হবে একটা জামা মানে একটাই কক্ষপথ। 2 নম্বর পর্যায়ে সবার কটা করে কক্ষপথ হবে? দুটো করে কক্ষপথ হবে। স্যার 3 নাম্বার পর্যায়ে চলে এলে, 3 নাম্বার পর্যায়ে আপনি চলে এসেছেন, স্যার এটা 3 নাম্বার পর্যায়, এটা পর্যায় 3 নাম্বার পর্যায়ে স্যার আপনি চলে এসেছেন। এবার বলুন স্যার এখানে কটা কক্ষপথ? স্যার 3টে কক্ষপথ। তাহলে উপর থেকে নিচে দিকে নামলে কক্ষপথের সংখ্যা বাড়বে এবং তার সাথে সাথে, খুব মন দিয়ে শোনো, এবং তার সাথে সাথে আকার বাড়তে থাকবে। তার মানে এই উপর থেকে নিচে দিকে নামলে, আবার বলছি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা কিচ্ছু করতে পারবে না, সেখানে কে করতে পারবে? কক্ষপথের সংখ্যা। তুমি ধরো দুটো জামা পড়েছো, একটা ফটো তুললে, তুমি 3টে জামা পড়েছো, যত টাইট করি পড়ো, তুমি দুটো জামার মতো তোমার আকার দাঁড়াবে, তোমার মনে হবে তুমি আর একটু বেশি মোটা। তুমি তার উপর একটা জ্যাকেট পরেছো, তুমি কি যতই জোরে পড়ো তুমি 3টে জামার মতো হবে না। কারণ তুমি যত গায়ে বেশি করে জামা চাপাবে তোমার আকার কিন্তু বাড়তে থাকবে, তুমি যতই টাইট করে পড়ো, যতই লুজ করে পড়ো। ব্যাপারটা বোঝা গেল?
তার মানে টাইট লুজ ডিপেন্ড করবে জামার সংখ্যা এক থাকলে, তার মানে পর্যায় এক থাকলে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আজকে একটা ভাইটাল জিনিস পড়াচ্ছি, খুব মন দিয়ে শুনে নাও। বোর্ডটা আমি মুছে দিচ্ছি, তোমরা ব্যাপারটা গুছিয়ে কিন্তু ফ্যাক্টর গুলোকে এনবি দিয়ে দিয়ে লেখো, এনবি, নোটাবেনে, এনবি, নোটবুক নয়, নোটাবেনে। তোরা মেন পয়েন্ট তোমরা ভালো করে গুছিয়ে লিখে নাও। আমাদের আকারকে, এই যে আকার নিয়ে আজকে পড়াশোনা করছি, এই আকারকে কতগুলো ভাগে ভাগ করবো। হ্যাঁ, ফার্স্টে দাঁড়াবো সমযোজী ব্যাসার্ধ। খুব ইম্পর্টেন্ট স্যার, সমযোজী ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ মানে হচ্ছে, ধরো বলছে হাইড্রোজেন এবং ক্লোরিন দুজনেই একটা করে ইলেকট্রন দান করেছে, এখানে শেয়ারিং পেয়ার অফ ইলেকট্রন বলে। এই একটা করে ইলেকট্রন দান করায় দেখো, ভালো করে লক্ষ্য করো, হাইড্রোজেনের সঙ্গে আমি যদি ক্লোরিনকে আঁকি, ছবিটা কেমন দাঁড়ায় দেখো। এই হাইড্রোজেন আর ক্লোরিন নিজের মধ্যে ওভারল্যাপ করে কিছুটা দেখো ভেতরে ঢুকে গেছে। তাহলে এদের মধ্যে যে ব্যাসার্ধটা তৈরি হবে, এই ব্যাসার্ধটা হবে সব থেকে ছোট ব্যাসার্ধ। অর্থাৎ তোমরা কেমিক্যাল বন্ডিং এ তো পড়বেই, রাসায়নিক বন্ধনে, যে সমযোজী ব্যাসার্ধ বা কোভ্যালেন্ট রেডিয়াস, সমযোজী ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস। এ যেহেতু ওভারল্যাপ হয় নিজেদের মধ্যে, অর্থাৎ অরবিটাল গুলো একটার মধ্যে একটা প্রবেশ করে যায়, তাই এখানে লক্ষ্য করো আকার সব থেকে কম হয়। তাহলে ভ্যান ওয়াল কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধের আকার সব থেকে কম হবে। এরপর আসছে আয়নীয় ব্যাসার্ধ। এরপর আসছে আয়নীয় ব্যাসার্ধ। দেখে নাও আয়নীয় ব্যাসার্ধ কিরকম। আয়নীয় ব্যাসার্ধ হচ্ছে, বলছে একটা Na+ আর একটা Cl-। এই Na+ এবং Cl- এর মধ্যে একটা তড়িৎ আকর্ষণ বলের সৃষ্টি হবে। এই তড়িৎ আকর্ষণ বলটা সমযোজী বন্ধনের মতো অতটা তীব্র না হওয়ায়, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কিছুটা বেড়ে যাবে। তার ফলে এখানে যে ব্যাসার্ধ, এদের মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হবে তার হাফ। আচ্ছা, এইটাকে বলা হয় ডিস্টেন্স, দূরত্ব। এটাকে বলা হলো ডিস্টেন্স, দূরত্ব। তাহলে এর হাফ করে দিলে কি পাবো? ব্যাসার্ধ পাবো, তাই তো? আচ্ছা, এর হাফ করলে ব্যাসার্ধ পাবো। অ্যাকচুয়াল হাফ তখনই করা যাবে, জেনে নাও, হোমো মলিকুলের ক্ষেত্রে করা যাবে। হোমো মলিকিউল, আমি জাস্ট বেশি পড়াতে চাইছি না। যেমন স্যার ধরো এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, ভালো করে দেখো, দুটোই হাইড্রোজেন। এই হাইড্রোজেনের মধ্যে এই পার্টটা কি হয়ে গেছে, এদের মধ্যে ওভারল্যাপ হয়েছে, মানে ভেতরে ঢুকে গেছে। তো এই একটা হাইড্রোজেন পরমাণু এবং এই একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, ইন্টার নিউক্লিয়াস ডিস্টেন্সকে আমরা ধরলাম ডি, আর এদের হাফ করে দিলেই আমরা পেয়ে যাব আর। তাহলে আর ইকুয়াল টু D/2। তখনই আরটাকে বলা হবে কোভ্যালেন্ট রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস। ক্লিয়ার হলো? কিন্তু একটা জিনিস বলি, এইভাবে আমরা হাইড্রোজেনের কোভ্যালেন্ট রেডিয়াস পেয়ে গেলাম HR বা RH। RHটা কি? হাইড্রোজেনের কোভ্যালেন্ট রেডিয়াস, কোভ্যালেন্ট রেডিয়াস, হাইড্রোজেনের কোভ্যালেন্ট রেডিয়াস। আচ্ছা স্যার, এবার একটা কথা বলি, তাহলে স্যার আপনি এর আর এর মধ্যে কতটা ডিসটেন্স পেয়েছেন? স্যার টোটাল ডিসটেন্স D, এটা আমি পেয়ে গেছি। আর হাইড্রোজেনের রেডিয়াস কত? স্যার হাইড্রোজেনের রেডিয়াস পেয়ে গেছি স্যার ধরুন x। তাহলে ক্লোরিনের কোভ্যালেন্ট রেডিয়াস কত হবে? স্যার টোটালটা D। তাহলে আমরা লিখবো R অফ ক্লোরিন, মানে ক্লোরিনের রেডিয়াস, ক্লোরিনের ব্যাসার্ধ, এই যে পরমাণুটা আছে ক্লোরিনের, তার ব্যাসার্ধ কতটা। সমস্ত পরমাণুগুলোকে গোলকের মতো ভেবে নেওয়া আছে, গোল গোল সব, গোলক নট গোল, গোলক। তাহলে এই ক্লোরিনের ব্যাসার্ধ হবে, দেখো তোমরা নিশ্চয়ই বুদ্ধি আছে তোমাদের, টোটালটা হচ্ছে D। এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের দূরত্ব হচ্ছে D। আর তোমার হাইড্রোজেনের ব্যাসার্ধ বলে দিয়েছে, হাইড্রোজেনের যে ব্যাসার্ধ এইটুকুটা, 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 এইটুকুটা বলে দিয়েছে, এইটুকুটা বলে দিয়েছে RH। তাহলে আমরা কি করে পাবো? RH। তাহলে D মাইনাস RH করলে পেয়ে যাবো RCl। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না?
দুটো পরমাণু যখন ভিন্ন ভিন্ন হবে তখন তাকে বলা হবে হেটারোমলিকিউল। দুটো পরমাণু যখন সেম হবে তাকে বলা হবে হোমোমলিকিউল। হোমোমলিকিউলের ক্ষেত্রে দুটো ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্সের মধ্যে হাফ করে দিলেই পেয়ে যাবো তার ব্যাসার্ধ। কিন্তু হেটারোমলিকিউলের ক্ষেত্রে স্যার হাফ করলে ব্যাসার্ধ পাবো কি করে স্যার? এ তো ছোট, ও তো বড়। তাহলে এদের মধ্যে আগে ইন্টার নিউক্লিয়ার ডিসটেন্স মানে নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা বার করে নেবো, সেটা হয়ে গেল ডি। ডি একটা চাপানো মান 10, 20, 50। সেখান থেকে আমরা হাইড্রোজেনের আগে থেকে আমরা রেডিয়াস বার করে নিয়েছিলাম, সেটার নাম দিয়ে দিয়েছিলাম RH। তাহলে এই টোটাল ডিসটেন্স থেকে যদি আমরা RH কে বিয়োগ করে দিই, মানে RH এর মান তো x বিয়োগ করে দিই, তাহলে আমরা বাকি ক্লোরিনের ডিসটেন্সটা পেয়ে যাবো। তাহলে ওটাই হয়ে যাবে ক্লোরিন পরমাণুর সমযোজী ব্যাসার্ধ। ক্লিয়ার হলো? সমযোজী ব্যাসার্ধ সব থেকে আকারে ছোট, কারণ এরা ওভারল্যাপের ফলে নিজেদের মধ্যে কিছুটা ভেতরে প্রবেশ করে যায়, যার জন্য এদের আকার কিছুটা ছোট হয়ে যায়। এটা হলো আয়নিক ব্যাসার্ধ। আর লাস্ট আমরা যেটা পড়ছি আজকে, ভ্যান্ডার ওয়াল রেডিয়াস। ভ্যান্ডার ওয়াল রেডিয়াস, ভ্যান্ডার ওয়াল রেডিয়াস। ভ্যান্ডার ওয়াল রেডিয়াস কি? ভ্যান্ডার ওয়াল রেডিয়াসটা একবার দেখে নাও। ভ্যান্ডার ওয়াল রেডিয়াস হচ্ছে, ভ্যান্ডার ওয়াল রেডিয়াস কাদের ক্ষেত্রে প্রযোজ্য আগে এটা শুনে নাও, খুব ইম্পর্টেন্ট। সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আমরা অ্যাকচুয়াল ভ্যান্ডার ওয়াল রেডিয়াস কাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি? না স্যার, নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে। নিষ্ক্রিয়, আচ্ছা কাকে বলে আগে বলি। ভ্যান্ডার ওয়াল রেডিয়াস হচ্ছে দুটো পরমাণুর মধ্যে নয়, কাছাকাছি বা সব থেকে কাছে, সব থেকে কাছে থাকা, সব থেকে কাছে থাকা দুটি অণুর মধ্যস্থ পরমাণুর আন্ত নিউক্লিয়ার দূরত্ব, আন্ত নিউক্লিয়ার দূরত্ব। বুঝতে পারলাম না? সব থেকে কাছে থাকা দুটি অণুর মধ্যস্থ পরমাণুর আন্ত নিউক্লিয়ার দূরত্ব। দেখে নাও, আমি বুঝিয়ে দিই, দেখে নাও। ধরো এই একটা অণু আছে, এই একটা অণু, ধরে নাও সেটা সমযোজীও হতে পারে। ধরে নাও অণুটা এই রকম দেখতে, ধরে নাও এই একটা অণু, কারণ এটা একটা ধরো এ আর এটা একটা বি, দুটো পরমাণু দিয়ে একটা অণু তৈরি করেছে এবং এরা সমযোজী যৌগ। আবার ঠিক একই ভাবে ধরে নাও এখানে আছে ধরো আর একটা অণু, এটা ধরো এ আর এটা ধরো এ, তাহলে এটা ধরো বি আর এটা ধরো এ, এদের মধ্যে ডিসটেন্স, তাহলে এ আর এর যে মধ্যবর্তী ডিসটেন্সটা তৈরি হচ্ছে, দেখো এর যে মধ্যবর্তী ডিসটেন্সটা তৈরি হচ্ছে, এই মধ্যবর্তী যে ডিসটেন্সটাকে আমরা বলবো ভ্যান্ডার ওয়াল ডিসটেন্স, এবং এর হাফ করে দিলে আমরা পেয়ে যাব ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। অ্যাকচুয়াল ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ অণুর মধ্যে ডিসটেন্স, অর্থাৎ অণুর কনসেপ্ট। ভ্যান্ডার ওয়ালে কোনো পরমাণুর কনসেপ্ট ছিল না। তো আমরা লক্ষ্য করি নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে বা নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে, তাদের মধ্যে কি ঘটনা ঘটে দেখো। এরা এক পারমাণবিক, মানে যেমন অক্সিজেন O2, নাইট্রোজেন N2, এটা অ্যাভোগাড্রোর সূত্রের অনুসিদ্ধান্ত, তাই তো? সমস্ত মৌলিক গ্যাস দ্বিপারমাণবিক, ব্যতিক্রম ছিল ওজোন। তো নিষ্ক্রিয় গ্যাসগুলো সব কিন্তু এক পারমাণবিক, অর্থাৎ আর্গন, জেনন, নিয়ন, সব কিন্তু এটা আর্গন সব কিন্তু এক পারমাণবিক, অর্থাৎ এদের অণু একটি মাত্র পরমাণু দিয়ে তৈরি। তাহলে স্যার এদের যদি অণু একটি মাত্র পরমাণু দিয়ে তৈরি হয়, তাহলে স্যার এদের কি করে আপনি সমযোজী ব্যাসার্ধ বার করবেন? আরে স্যার অণুর মধ্যে তো সমযোজী ব্যাসার্ধ নয়, পরমাণুর মধ্যে সমযোজী ব্যাসার্ধ। তার মানে এদের ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ বার করা যাবে না। তাহলে কি বার করা যাবে? দেখো দেখাচ্ছি, দেখে নাও। বলছে এই একটা হিলিয়াম আর এই একটা হিলিয়াম, এটা সব থেকে কাছে আছে, তারপর এখানে একটা হিলিয়াম আছে, এখানে একটা হিলিয়াম আছে, এখানে একটা হিলিয়াম। হিলিয়ামগুলো বুঝতে পারছো, অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সব থেকে কাছাকাছি আসা হিলিয়াম বা নিয়ন বা জেনন বা আর্গন,
এই এদের মধ্যে একটা ডিস্টেন্স বার করে নেবো। এটা দুটো পরমাণু, কিন্তু দুটো ইন্ডিভিজুয়াল পরমাণু, কিন্তু যেহেতু এরা পরমাণুই অণু, এর এক পারমাণবিক অণু, তাই এদের অণুর মতো ট্রিট করছি। তাহলে দুটো হিলিয়াম এর নিউক্লিয়াস যারা সব থেকে কাছাকাছি এসেছে, তাদের মধ্যে একটা ডিস্টেন্স, ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স বার করে নিলাম, সেটার নাম দিলাম ডি। এবং এই ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স এর হাফ করলে আমরা পেয়ে যাব ভ্যান্ডার ওয়াল রেডিয়াস। ভ্যান্ডার ওয়াল রেডিয়াস পেয়ে যাব, আমরা পেয়ে যাব ভিআর। ভিআর পেয়ে যাব, ভিআর ভ্যান্ডার ওয়াল রেডিয়াস পেয়ে যাব। তাহলে এইভাবে লক্ষ্য করো, দুটো পরমাণু যদি নিজেদের মধ্যে ওভারল্যাপ করে, তাহলে তার ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বেশি হবে না পরমাণুগুলো নিজেদের মধ্যে বেশি দূরত্বে অবস্থান করেছে তার মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বেশি হবে? না স্যার, এরা তো ওভারল্যাপ করে গেছে, তাই না, গায়ে গায়ে ঢুকে গেছে, তাই না, তাহলে এদের মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কম হবে। কিন্তু যেহেতু এরা নিজেদের থেকে কিছুটা দূরে আছে, তাই এদের মধ্যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব কিছুটা বেশি হবে। তাহলে এদের ক্ষেত্রে যে ব্যাসার্ধটা পাবো, সেই ব্যাসার্ধটা কিন্তু যে কোনো ব্যাসার্ধ থেকে বড় হবে। তাই দেখা গেছে নিষ্ক্রিয় মৌল অর্থাৎ গ্রুপ 18-এ যতগুলো মৌল আছে, সমস্ত মৌলগুলোর আকার ওই পর্যায়ে আকারের থেকে বড় হবে, কারণ সব থেকে ডান দিকে থাকলে আকার ছোট হওয়ার কথা ছিল, তাই না? যত বাঁ দিক থেকে ডান দিকে যাব, সবার ডান দিকে কে আছে? গ্রুপ 18, মানে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এদের আকার সব থেকে ছোট হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল এদের যেহেতু আকার আমরা ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধের সাহায্যে নির্ণয় করি, তাই আকার সব থেকে বড়। বুঝতে পারলাম ব্যাপারটা? তাই দেখা গেল যে আমি একটা ছোট্ট টোটকা লিখিয়ে দিই, এনবি লিখিয়ে দিই। সব থেকে ব্যাসার্ধ ছোট হচ্ছে সমযোজী। সমযোজী ব্যাসার্ধ সব থেকে ছোট, সমযোজী ব্যাসার্ধ হচ্ছে সব থেকে ছোট, তাহলে সমযোজী ব্যাসার্ধ। এরপর আছে লেস দ্যান, আয়নীয় লিখছি না, আয়নীয় ব্যাসার্ধ মুছে দিচ্ছি, তোমরা লিখে নেবে। এরপর লেস দ্যান ভ্যান্ডার ওয়াল রেডিয়াস, ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ তোমরা লিখে নিও। হ্যাঁ, সমযোজী ব্যাসার্ধ সব থেকে ছোট, তারপর আয়নীয় ব্যাসার্ধ, তারপর ভ্যান্ডার ওয়াল ব্যাসার্ধ। ক্লিয়ার হয়ে গেল? তোমরা পেরে যাবে, তোমরা লিখে নেবে। তো আজকে আকারটা খুব ভালো করে বুঝিয়ে দিলাম। আকারটা আর একটা ছোট্ট ট্রিক বলে দিই। বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, ওপর থেকে নিচে নামলে আকার বড় হয়। তোমরা বুঝে গেছো, কিছু অসুবিধা নেই। আমি বোর্ডটা মুছে দিচ্ছি, আমরা আজকে ট্রিকে চলে যাচ্ছি। ধর্মগুলো কাকে বলে প্রত্যেকটাই তোমাদের শেখাবো। তো আজকে মেন এই ভিডিওতে ট্রিকটা তোমরা শিখে নাও, যাতে করে আমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার ঝড়ের মতো করে দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তোমাকে যদি আমি একটা প্রশ্ন দিই, একটা কিউ দিচ্ছি, তোমরা এই প্রশ্নটা আমাকে করে হোয়াটসঅ্যাপে হোক, হোয়াটসঅ্যাপের নাম্বার আমি আবার দিয়ে দেবো, আগের ভিডিওতেও দিয়েছিলাম, তোমরা আমাকে করে পাঠাও। আমি এর পরের দিন এটাকে আবার ব্যাখ্যা করব। দেখো, আমি দিচ্ছি ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। এদের আকারের এদের আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আর আকারের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। এবং একটা কথা তোমাদের শিখিয়ে রাখি, খুব ভালো করে শুনে নাও, ছোট থেকে বড় সাজাতে গেলে সবসময় লেস দ্যান দিয়ে কথাটা ইউজ করতে হবে। একটা টোটকা বলে রাখি, খুব টোটকা, খুব ভালো 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 শুনে নাও আমার মন দিয়ে। টোটকাটা হচ্ছে যে বড় তার দিকে হাম মুখ থাকবে, যে ছোট তার দিকে ছোট মুখ থাকবে। তাহলে এই যে লেস দ্যান বা গ্রেটার দ্যান তুমি যাই লেখো, বলতো এর কোন দিকে হামুক বড়? এদিকে। তার মানে এদিকে থাকবে বড় যে হবে সে, আর যেদিকটা ছোট সেদিকে থাকবে ছোট। ক্লিয়ার হয়ে গেল? বড়র দিকে হামুক থাকে, বড় হামুক বেশি। তো এইভাবে আমরা লিখে নেবো। তাহলে এর লেস দ্যানের কোন দিকে থাকবে? এদিকে থাকবে ছোট আর এদিকে থাকবে বড়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড় মানে ইনক্রিজিং অর্ডার। ক্লিয়ার হলো? আচ্ছা, তো আমি আজকে একটা টোটকা শেখাচ্ছি, টোটকা বা ফাইন ট্রিক। ট্রিকটা দেখে নাও, ভালো করে দেখে নাও ট্রিকটা। দেখো, বাইরে ঠাকুর বিসর্জন হচ্ছে, তো প্রচন্ড সাউন্ড। তো আজকে যদি তোমাদের সাউন্ডের কিছু প্রবলেম হয়, তোমরা একটু মানিয়ে নিও, কারণ বাইরে প্রচন্ড বক্সের আওয়াজ চলছে। তো তার মধ্যে আমি পড়াচ্ছি,
তোমাদের ভিডিওটা আপগ্রেড করে দেবো বলে, কারণ আমার এই সময় একটুখানি টাইম ফাঁকা আছে। তো কাল থেকে আবার আমার পড়ানো র্যান্ডম ভাবে শুরু হয়ে যাবে, তো আমি এতটা টাইম হয়তো পাবো না, তাই জন্য আজকে ভিডিওটা আমাকে দিতে বাধ্য হলাম আমি। তোমরা একটু সাউন্ডটা একটু মেনে নিও, অ্যাডজাস্ট করে নিও। দেখো ট্রিকে চলে আসছি। ট্রিকে দেখো, ট্রিক হচ্ছে আকারের সাথে কে কে ব্যস্তানুপাতিক ফার্স্টে লিখছি। ব্যস্তানুপাতিক 1 বাই ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়াল টু ইলেকট্রন আসক্তি ইকুয়াল টু আয়নীভবন বিভব। তার মানে বাঁদিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হবে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, ইলেকট্রন আসক্তি বাড়বে, আয়নীভবন বিভব বাড়বে। ক্লিয়ার হলো? ভেরি জাস্ট। ক্ষারীয় ধর্ম হ্রাস পাবে। আম্লিক ধর্ম, আম্লিক ধর্ম, আম্লিক 1 বাই আম্লিক ধর্ম, 1 বাই আম্লিক ধর্ম। তাহলে আম্লিক ধর্ম বাঁ দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, আকার হ্রাস পাবে। এর সাথে আছে 1 বাই অধাতব ধর্ম। অধাতব ধর্ম, অধাতব ধর্ম বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়বে, আকার বাঁ দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পাবে। আচ্ছা, তার সাথে আছে জারণ ধর্ম, 1 বাই জারণ ধর্ম। ব্যাস, এগুলো যদি বুঝে নাও তোমরা, তাহলে দেখো তোমরা ট্রিক সব শিখে গেছো। কিরকম ভাবে আমি বোঝাচ্ছি দেখো। আর আর আকারের সাথে সমানুপাতিক আছে জাস্ট এর উল্টো গুলো, তাই না? ক্ষারীয় ধর্ম আকারের সাথে কার কার সমানুপাতিক দেখে নাও। ক্ষারীয় ধর্ম, ক্ষারীয় ধর্ম, তার সাথে সমানুপাতিক আছে ধাতব ধর্ম, ধাতব ধর্ম, ধাতব, অধাতব হবে, বো 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 বো, অধাতব ধর্ম, ধাতব ধর্ম, ধাতব ধর্ম, আর উল্টে দিচ্ছি বিজারণ ধর্ম। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি আকার করতে পারো, এগুলোকে তোমার জানার দরকারই নেই। তোমাকে ছোট্ট ক্লু দিচ্ছি, দেখো তোমাকে একটা নতুন প্রশ্ন দিচ্ছি, করো তুমি। প্রশ্নটা হচ্ছে কিউ, করো, আমি করিয়ে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, এদের এই মৌলগুলোকে আম্লিক ধর্মের, আচ্ছা প্রথমে আগে সোজাটা শেখাই, ধাতব ধর্মের, ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজা, ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে সাজা। তোমরা আগে চেষ্টা করো, তারপর আমি করাচ্ছি। ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, তোমরা আগে চেষ্টা করো, তারপর আমি করাচ্ছি। দেখো তোমরা ধাতব ধর্মের ঊর্ধ্বক্রম মানে একটা ছোট্ট জিনিস তোমরা জানো, আকারটাকে তোমরা করে নিতে পারবে। ধাতব ধর্মের ঊর্ধ্বক্রম মানে তোমরা আকারটাকে করে নিতে পারবে। আকারটা কিভাবে করব আমরা কি জানি? দেখো এটা কিভাবে দেওয়া আছে তোমাকে আগে জানতে হবে। এটা একটা গ্রুপের ওপর থেকে নিচে নামলে, যত ওপর থেকে নিচে নামবে তত আকার আমরা কি জানি বাড়বে। যত ওপর থেকে নিচে নামবে তত আকারটা বাড়বে। তার মানে ধরো আমি সবার থেকে ওপরে করছি ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। চেক করে নাও, তাহলে উপর থেকে নিচে নামলে আকার বাড়ছে। তাহলে উপর থেকে নিচে নামলে যদি আকার বাড়ে, আকারের সাথে লক্ষ্য করো, আকারের সাথে আমি দিয়েছি ধাতব ধর্ম। দেখো আকার আর ধাতব ধর্ম পরস্পর সমানুপাতিক। তাহলে আকার আর ধাতব ধর্ম যদি পরস্পর সমানুপাতিক হয়, তাহলে আকার যেমন ধাতব ধর্ম তেমন। তুমি ধাতব ধর্ম কিছু চেনো না, তুমি আকার চেনো, তুমি ধাতব ধর্ম বসিয়ে দাও। তার মানে তুমি আকারটা আগে বার করো। আমি কি বলেছি? ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড়। তাহলে সবার ছোট ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তুমি যদি এই গ্রুপ সাজাতে না পারো তুমি পারবে না। তুমি গ্রুপ সাজানো আগের ভিডিওয়ে শিখিয়ে দিয়েছি। তাহলে বলেছিলাম যে যদি ঊর্ধ্বক্রম হয় তাহলে লেস দ্যান দিতে হয়, তার মানে বড়টা হামুকটা ওই দিকে থাকে, তাই তো? তাহলে তুমি এটা কি সাজিয়েছো? তুমি বলো কি সাজিয়েছো? না স্যার আমি আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছি। আরে স্যার আকারও যা ধাতব ধর্ম তাই। তাহলে তুমি এখানে আকার লিখবে না, তুমি বুঝেছো তুমি আকার সাজিয়েছো, তুমি লিখে দাও ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলাম। কনসেপ্টটা বোঝা গেল? আর একটা প্র্যাকটিস করবে, তাই তো? আচ্ছা এটাকে লিখে নাও, তারপরে দেখে নাও। ধরো আর একটা প্রশ্ন দিচ্ছি আমি, খুব মন দিয়ে শোনো। ধরো আমি দিলাম কার্বন, কার্বন, ধরো আমি দিলাম কার্বন
অক্সিজেন, নাইট্রোজেন, বোরন, আর ধরো আমি দিলাম ফ্লুরিন। এইটাকে সাজাতে হবে। আমি বলে দিলাম, ধরো আগেরটা সাজালাম ধাতব ধর্ম। আচ্ছা, এবার সাজাচ্ছি আম্লিক ধর্মের, আম্লিক না, জারণ ধর্মের উপর ভিত্তি করে, জারণ ধর্ম এর উপর ভিত্তি করে সাজাতে হবে। কিন্তু কিভাবে সাজাতে হবে? এটা আগেরটা সাজিয়েছিলাম ঊর্ধ্বক্রমে, এটা সাজাবো অধক্রমে, অধক্রমে সাজাবো। ভালো করে দেখো, তোমরা চেষ্টা করো, পজ করে চেষ্টা করে করো, তারপর আমি করাচ্ছি, তোমরা সেটা দেখো। তাহলে তোমরা কিন্তু এইভাবে শিখতে পারবে। নচেত আমি করিয়ে দেবো, তোমরা টুকে নিচ্ছ, শেখা হচ্ছে না। আমি আবার বলছি, তো দেখো, আমরা প্রথমেই জেনে নিলাম যে আকারের সাথে জারণ ধর্ম ব্যস্তানুপাতিক। তার মানে আমি আকারকে যেভাবে সাজাবো, জারণ ধর্ম তার উল্টো ভাবে সাজানো হয়ে যাবে। আমাকে সাজিয়েছে জারণ ধর্মের অধক্রম। খুব মন দিয়ে শোনো। তাহলে আমি যদি একে আকারে সাজাই, তাহলে আকারে কিভাবে সাজাবো? না, ঊর্ধ্বক্রমে সাজাবো। কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? আকারের সঙ্গে জারণ ধর্ম ব্যস্তানুপাতিক, তাই আকার যেভাবে সাজাবো, জারণ ধর্ম তার বিপরীত ভাবে সজ্জিত হয়ে যাবে। তাহলে আমি যদি আকারকে ঊর্ধ্বক্রমে সাজাই, সেটা অ্যাকচুয়াল জারণ ধর্মের অধক্রম আলটিমেট হয়েই তো যাবে। তাহলে বলো, মন দাও, এদিকে চলে এসো, এদিকে দেখো, এদিকে এদিকে, অন্যদিকে মন দিলে হবে না, এদিকে দেখো। তাহলে আমি আকারটা চেষ্টা করি। আচ্ছা, এটা কি বুঝতে হবে আগে? এটা পর্যায় বরাবর দিয়েছে না শ্রেণী বরাবর দিয়েছে? না স্যার, এটা পর্যায় বরাবর দিয়েছে। কি করে বুঝছেন? না, আমাদের সিলেবাসে 20 পর্যন্ত আছে, তাহলে 20 অব্দি আমাদের মুখস্থ আছে, আমরা বুঝেই গেছি যে স্যার এটা পর্যায় 2। এটা বুঝে নিতে হবে। এটা যে বুঝে যাবে সে সব পেরে গেল, কিন্তু ভালো করে বোঝো। তাহলে পর্যায় বরাবর সাজাচ্ছি। এটা বোরন, বোরনের পর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লুরিন। ক্লিয়ার হলো? সাজানোটা বাঁ দিক থেকে ডান দিকে ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, আকারের কিভাবে সাজাবো? না স্যার, আকারের ঊর্ধ্বক্রমে সাজাবেন স্যার। আকারের ঊর্ধ্বক্রমে সাজাবো। আচ্ছা, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, তার মানে যত এদিকে যাব তত আকার ছোট হবে। তাহলে সব থেকে ছোটকে ফ্লুরিন, তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে আগে লিখবো ফ্লুরিন, তারপর লিখবো অক্সিজেন, উল্টো করে লিখছি নাইট্রোজেন, কার্বন, বোরন। দেখো কারো বোঝার অসুবিধা আছে নাকি? বাঁ দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, তাহলে সব থেকে ছোট হচ্ছে ফ্লুরিন, আর সব থেকে বড় হচ্ছে বোরন। তাহলে সব থেকে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে আমরা সাজাবো ছোট থেকে বড়ে সাজাবো। তাহলে ছোট থেকে বড় সাজালে ফ্লুরিন, উল্টে দিচ্ছি অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন, তারপর বোরন, তাই তো? এটা তুমি কি হিসাবে সাজালে? না স্যার, আকারের ঊর্ধ্বক্রম। আচ্ছা, তোমাকে কি চেয়েছে? না স্যার, জারণ ধর্মের অধক্রম। তাহলে জারণ ধর্মের অধক্রমও যা, আকারের ঊর্ধ্বক্রমও তো তাই। তুমি কিন্তু আকারের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছো, চিহ্নটা দেবে না। ভালো করে বোঝো, তোমাকে এই সাজানোটা দিয়ে জারণ ধর্মে ফেলতে হবে। তো জারণ ধর্মের অ্যান্সার কি চেয়েছে? অধক্রম। অধক্রম মানে বড় থেকে ছোট। বড় থেকে ছোট মানে আমরা এরকম ভাবে লিখবো, গ্রেটার দ্যান নয়, লেস দ্যান নয়, গ্রেটার দ্যান দিয়ে লিখবো। তার মানে আমি সাজাচ্ছি, দেখো, এই 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 এই, এটা কিভাবে সাজানো হলো স্যার? এটা আপনার অধক্রমে সাজানো হয়েছে, ডিক্রিজিং অর্ডার। তাহলে সব থেকে বড়কে ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের জারণ ধর্ম আকার ছিল সব থেকে ছোট, জারণ ধর্মের হিসাবে এ হয়ে যাবে সব থেকে বড়, আর বোরন হয়ে যাবে জারণ ধর্মের বিচারে সব থেকে ছোট। এই জায়গাটা যদি তুমি বুঝে নিতে পারো, তুমি কেল্লা ফতে করে দিলে। প্রথমে দেখে নাও, যদি সমানুপাতিক থাকে তাহলে যা বলেছে তাই সাজাবো, শুধু যেটা বলেছে সেটা লিখে দেবো। সরি, যদি আকারের সাথে, সবকিছু আকার দিয়ে করছি, দেখো একটা শিখে নাও সব হয়ে যাবে। যদি আকারের সাথে যাকে তোমায় বার করতে দিয়েছে সেগুলো ব্যস্তানুপাতিকে থাকে, তাহলে আকারে যেটা চেয়েছে, ধরো জারণ ধর্মের অধক্রম চেয়েছে, তাহলে আমি আকারের ঊর্ধ্বক্রম সাজাবো। ঊর্ধ্বক্রমটা সাজিয়ে নিয়ে লেস দেন দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমি দেবো না, কারণ আমাকে আকার সাজাতে বলেনি, আমাকে সাজাতে বলেছে জারণ ধর্ম। তাহলে জারণ ধর্মে কি সাজাতে বলেছে? অধক্রম। তাহলে আকারের ঊর্ধ্বক্রমে সাজালে
এই যে সাজিয়েছি এটা জারদ ধর্মের কিসে সজ্জিত হয়ে গেছে? অধক্রমে। তাহলে অধক্রমের চিহ্ন কি বলেছিলাম? গ্রেটার দেন। আর ঊর্ধ্বক্রমের চিহ্ন বলেছিলাম লেস দেন, তাই তো? আচ্ছা, তাহলে অ্যান্সারটা তোমরা বুঝে গেছো। এই অ্যান্সারটা করে দেখাও। আর আরেকটা আজকে প্রশ্ন দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। তোমরা এই দুটোই আমাকে কমেন্টস করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো। দেখো, আমি আরো দুটো দিয়ে দিচ্ছি টাস্ক, হোম টাস্ক। হোম টাস্ক দিয়ে দিলাম। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, আচ্ছা, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম মনোক্সাইড, এইগুলোকে আম্লিক ধর্মের আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজাও। আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও এটাকে। আম্লিক ধর্মের ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এটা একটা প্রশ্ন ছিল। অক্সিজেন, টেলুরিয়াম, সালফার, সেলেনিয়াম, এদের ইলেকট্রোনেগেটিভিটির আগেরটা ছিল আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রম ছিল, তাই তো? আর এটা করো ক্ষারীয় ধর্মের ক্ষারীয় ধর্মের ক্ষারীয় ধর্মের অধক্রমে সাজাও। অধক্রমে সাজাও। ক্ষারীয় ধর্মের অধক্রমে সাজাও। ক্ষারীয় ধর্মের অধক্রম, এটা সাজাও। ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার, এই মৌলগুলির এই মৌলগুলির এই যে মৌলগুলো দিয়েছি তার ইলেকট্রোনেগেটিভিটির ঊর্ধ্বক্রমে সাজাও। ইলেকট্রোনেগেটিভিটির ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তোমরা এই তিনটে প্রশ্ন করো। এর সাথে আরও 3টে প্রশ্ন দেয়া রইল। এই মোট 6টা প্রশ্ন তোমরা করে আমাকে পাঠাও। টাস্ক দেওয়া রইলো, তোমরা করে আমাকে পাঠাও। ভিডিওটা একটু ছোটই হলো এবারে। এরপর থেকে আমরা প্রত্যেকটা যে ধর্মগুলো বলেছি সেই ধর্মগুলো ভিত্তিক আলোচনা করবো, আর কিছু প্র্যাকটিস আরো করিয়ে দেবো। তবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হোক, কমেন্টস করে হোক, এগুলো পাঠাও। এবং ভিডিওটাকে আবার বলছি, সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও, যাতে করে অন্য বন্ধুরা পেলে তাদের উপকার হবে। এবং দেখো, তোমাদের এই ভিডিওই এই চ্যাপ্টারটাকে পুরো রেডি করে নিতে 100% না 200% সাহায্য করবে। ঠিক আছে, তোমরা ভালো করে নোটটাকে রেডি করো। থ্যাংক ইউ।